আজকে আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেটা ক্লাস 8 এর একটা বা ৮ম শ্রেণীর একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে কি ফারুক শিয়রের ফরম্যাট। এই প্রশ্ন ৩ নম্বরে বা ২ নম্বরে খুব আসবে, আসার মতো একটা প্রশ্ন। তো এই ফারুক শিয়রের ফরমান সম্পর্কে আজকে আমরা জানব। তাহলে এই ফারুক শিয়রের ফরমানটা কি? তার আগে জানতে হবে যে ফারুক শিয়র কে ছিলেন? এই মুঘল সম্রাট ছিলেন যে ফারুক শিয়র। অর্থাৎ মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী রাজা ছিলেন যে ঔরঙ্গজেব। তার পরবর্তী রাজা কয়েকজন রাজা ছিলেন, যে কজন তার ভিতরে একজন হচ্ছে ফারুক শিয়র। ইনি ছিলেন মুঘল সম্রাট। ইনি ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছিলেন। এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য তিনি যে আদেশ বা ফরমান জারি করেছিলেন ১৭১৭ সালে, সেটাকে ইতিহাসে বলা হচ্ছে কি ফারুক শিয়রের ফরমান। এই ফরমানের আদেশগুলো বা তোমার নিয়মগুলো বা বিভিন্ন নির্দেশনাগুলো কী ছিল? প্রথম যে ফরমান ছিল বা আদেশনামা ছিল সেটা হচ্ছে গিয়ে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ফারুক শের ফরমান অনুযায়ী কলকাতার তোমার হচ্ছে ৩৮টা গ্রামের জমিদারি কিনতে পারবে, তাই বলা হলো। এবং কি বলা হলো, এর জন্য বছরে মাত্র ৩ লক্ষ টাকা তোমার রাজস্ব দিলেই হবে, এছাড়া কোনো রাজস্ব দিতে হবে না। যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বছরে মাত্র ৩ লক্ষ টাকা যদি দেয় সে, তাহলে সেখানে ব্যবসা করতে পারবে। তার পরবর্তীকালে যে ফরম্যাটটা ছিল সেটা হচ্ছে যে কোম্পানির কোনো পণ্য যদি কেউ চুরি করে বা তাহলে কি হবে, নবাব তাকে শাস্তি দেবে এবং কোম্পানির যে পরিমাণ ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণটা কিন্তু নবাব দিয়ে দেবে। এটা বলা হলো। আর কি বলা হলো? আর বলা হলো যে কোম্পানির যে যার প্রতিনিধি তারা চাইলে এই মুর্শিদাবাদে যে নবাবের যে ট্যাক্সাল আছে সেই ট্যাক্সাল তারা প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এরকম কিছু শর্ত বা ফরমান দিয়েছিল ফারুক শিয়র ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এই হচ্ছে আমাদের ফারুক শিয়রের ফরম্যান। এই প্রশ্নটা তোমাদের কিন্তু ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করছি। এবার যে প্রশ্নটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অন্ধকূপ হত্যা। এটা একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমাদের প্রথম পাবলিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অন্ধকূপ হত্যা, এই অন্ধকূপ হত্যাটা কি? আমরা জানি সবাই যে এই মুর্শিদাবাদে আলিবর্দী খাঁর মৃত্যুর পরে বাংলা নবাব হন কে? আমাদের সিরাজউদ্দৌলা। সেই সিরাজউদ্দৌলা নবাব হওয়ার পরে ১৭৫৬ সালে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কলকাতা দখল করে নিয়েছিল, সেই কলকাতা তিনি আক্রমণ করেন। সে আক্রমণ করার পরে ব্রিটিশ যারা প্রতিনিধি ছিল, রজার ড্রেক এবং অন্যান্য যারা ব্রিটিশ প্রতিনিধি ছিল, এরা এই সিরাজের আক্রমণে তারা কিন্তু কলকাতা থেকে পালিয়ে বর্তমান যে ফলতার দিকে তারা পালিয়ে চলে যায়। তখন কলকাতায় নাম রাখেন সিরাজ আলীনগর। এই সময় কোম্পানির একজন যারা কর্তা ব্যক্তি ছিলেন তার নাম হচ্ছে হলওয়েল। ইনি একটা ঘটনা রটিয়ে দেন কি, সিরাজ এই যে কলকাতা জয় করার পরে ১৮ ফুট দীর্ঘ এবং ১৮ ফুট প্রস্থ একটা ছোট্ট ঘরে, মানে ১৮ বাই ১৮ যে ঘরটা বলা হয়, সেই ছোট্ট ঘরে ১৪৬ জন ব্রিটিশ নরনারীকে আটকে রেখেছিলেন। এবং পরের দিন সকালে দেখা যায় ১৪৬ জন ব্রিটিশ নরনারীর ভিতরে ১২৩ জনই শ্বাসরোধ হয়ে অর্থাৎ শ্বাসকষ্টে তিনি মারা গেছেন। এই যে ঘটনা, এই ঘটনাকে ইতিহাসে বলা হচ্ছে অন্ধকূপ হত্যা। কিন্তু এই বাস্তবে এই ১৮ ফুট দীর্ঘ এবং ১৮ ফুট প্রস্থ বিশিষ্ট এই ছোট্ট ঘরে ১৪৬ জন ব্রিটিশ নরনারীকে রাখা অসম্ভব ব্যাপার। তাই এই ঘটনার সত্যতা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। বিশিষ্ট আমাদের বাঙালি লেখক অক্ষয়কর মৈত্র তিনি বললেন কি, যে হলওয়েল এই ঘটনাটা সিরাজকে কলঙ্কিত করার জন্য রটিয়েছিলেন। এই হচ্ছে আমাদের অন্ধকূপ হত্যা। এটা ২ নম্বর প্রশ্নে আমরা চলে আসি। এখন যে প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে পলাশীর লুণ্ঠন। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পলাশীর লুণ্ঠনটা কি? চলো শুরু করে দিই তাহলে। এই যে আমরা সবাই কম বেশি জানি যে ১৭৫৬ সালের ২৩শে জুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধকে বলা হচ্ছে পলাশীর যুদ্ধ। এই যুদ্ধে সিরাজের প্রতিনিধি যে ছিলেন, মানে সেনাপতি, সে হচ্ছে মীর জাফর। এই মীর জাফর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে গোপনে চুক্তি করে সিরাজকে যুদ্ধক্ষেত্রে হারিয়ে দেয় এবং কোম্পানির কথা মতো সিরাজের পরবর্তীকালে বাংলার নবাব হন কে? মীর জাফর। মীর জাফর যখন ক্ষমতায় বসলেন, ক্ষমতায় বসার পরে এই যে পলাশীর যুদ্ধের যে ক্ষতিপূরণ বাবদ
ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরের কাছ থেকে 1,77,00,000 নগদ টাকা নিয়েছিল এই পলাশী যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে। এবং সেই সঙ্গে তিনি মির্জাফর ক্ষমতায় বসার জন্য কোম্পানির ক্লাইভ সহ কোম্পানির বড় বড় যারা কর্মচারী ছিলেন তাদেরকে বিভিন্ন রকম আর্থিক সহযোগিতা, বিভিন্ন উপহার, বিভিন্ন সম্পদ তাদেরকে দিয়েছিল মির্জাফর। দেখা যাচ্ছে কি যে এই যে মানে পলাশী যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বমোট প্রায় 3 কোটি টাকার সম্পদ ভারত থেকে ইংল্যান্ডে নিয়ে চলে যায়। এই যে কোম্পানির পক্ষে ভারতীয় সম্পদের আত্মসাৎ করা, এটাকে ইতিহাসে বলা হচ্ছে পলাশীর লুণ্ঠন। এবং এই পলাশী লুণ্ঠনের পরে বা এই যে ঘটনা ঘটার পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে যে এত সম্পদ নিয়ে যাওয়ার পরে দেখা গেছে কি ভারতের বা বাংলার যে অর্থ ভাণ্ডার সেটা প্রায় শূন্য হয়ে গেছিল। এইটাই হচ্ছে আমাদের পলাশীর লুণ্ঠন। খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।